বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পরে একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং এমন একটা পদক্ষেপ নিয়েছে হকার্স উচ্ছেদ। হুম। যাদবপুরে আমরা দেখলাম লাঠিচার্জ, মাথা ফাটলো, বুলডোজার চললো। কি বলবেন? অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। এখনো পর্যন্ত এসে কি চাকরি দেব, কাকে কি স্কিমে কিভাবে চাকরি হবে, কি পরিকল্পনা রয়েছে এই সমস্ত বেকারদের জন্য, এই সমস্তর উপরে কোনো বক্তব্য বা কিচ্ছু নেই। এখনো পর্যন্ত ঠিকমতো ক্যাবিনেট গঠিত হয়নি। এখনো পর্যন্ত রাজ্য সরকারের যে স্টেট গভর্নমেন্টের প্যানেল, সেখানে বিভিন্ন কোর্টে মামলা করতে গিয়ে মাননীয় বিচারপতিরা বলছেন যে প্যানেল যখন তৈরি হয়নি তখন বিভিন্ন মক্কেলকে আরো এক্সট্রা টাকা খরচ করে বিভিন্ন কপি সার্ভিস করতে হচ্ছে, যেহেতু রাজ্য সরকারের এখনো পর্যন্ত ক্রিমিনাল প্যানেলটা বাদ দিয়ে, অর্থাৎ দায়রা বিভাগটা বাদ দিয়ে, যেটা কনস্টিটিউশন ব্যাপার অর্থাৎ সংবিধান সংক্রান্ত মামলা যেখানে হয় রিট পিটিশন, তার কোনো প্যানেল আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। 23 তারিখে আমাদের একটা মামলা আছে যেটা মাননীয় চিফ জাস্টিসের কোর্টে, যদিও তার আগে সম্ভবত উনি সুপার অ্যানুয়েটেড হচ্ছেন, সেই ঘরে মামলা আছে। সেটা আগের বারেও দেখা গেছে কোনো স্টেট গভর্নমেন্টের কোনো উকিল দাঁড়ান। এবার আসছি মূল বিষয়। মূল বিষয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অকাজ হচ্ছে। 12 লক্ষ লোক এর মধ্যে বেকার হয়ে গেল এবং তাদের দোকান ঘর ভেঙে দেওয়া হলো। মানুষ যদি দেখা যায় যে তাদের গ্রীষ্মকালে এই সময় প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, কিছু সত্য কথা বলতে স্বীকার করতে বাধা নেই, আমারও গতদিন গড়িয়া স্টেশনে নামার পরে প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল। তখন আমি হকার ভাইয়ের কাছ থেকে 15 টাকা দিয়ে জল খেয়েছিলাম, কারণ অন্য কোনো ব্যবস্থা ছিল না। অনেকেই এরকম আছেন যারা দরিদ্র সীমার নিচে, দারিদ্র সীমার নিচে বসবাস করেন এবং অনেকেই আছেন হতদরিদ্র। তাদের ক্ষেত্রে সবসময় বড় বড় শপিং মল বা বড় বড় যে সমস্ত রেস্টুরেন্ট গুলো আছে, যে সমস্ত বড় বড় জন আহার প্রকল্পগুলো আছে, দোকানগুলো আছে, ঝাঁ চকচকে দোকান, সেগুলিতে ঢুকে 70-80 টাকা 100 টাকা দিয়ে চা বা কফি বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া সম্ভব না। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বা শরবত খাওয়া সম্ভব না। তাদের ক্ষেত্রে তখন এই সমস্ত 10-15 এইগুলি যে সমস্ত হকার ভাইরা বিক্রি করেন তাদের কাছেই তাদের যেতে হয়। আমি বহু ক্ষেত্রে বেকার যুবকদের যুবতীদের দেখেছি, তারা সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ইন্টারভিউ দিয়ে হয়তো কেউ হতাশ, হয়তো কোনো কিছু আশা, সামান্য আশা নিয়ে তারা বাড়ি ফেরেন এবং সেই সময় ফেরবার সময় খিদের মুখে তারা পাউরুটি, ঘুগনি, যেগুলি খুব সস্তা দরের খাবার, হয়তো বেশি খরচাও লাগে না, সেইগুলির দিকে আকৃষ্ট হন। তাদের পক্ষে একটা বড় শপিং মলে গিয়ে খাওয়া সম্ভব না। তা সুতরাং এইভাবে যে বেকার শ্রেণী এবং তাদেরকে পুনর্বাসনের কোন রকম কোনো ব্যবস্থা না করে, আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি, হয়তো আগেও হয়েছিল, সেটা হচ্ছে অপারেশন সানশাইন, কিন্তু সেখানে প্রত্যেকটা হকারকে কিন্তু তাদের নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছিল, গড়িয়াহাট বুলেভার্ড এবং বিভিন্ন জায়গায় তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, পুনর্বাসন দেওয়া হয়েছিল। এবং আমারই পরিচিত অনেক দোকানি বা টেলারিং দোকান, তারা সেখানে পুনর্বাসন পেয়েছিলেন। এবারে যেটা আরো ব্যাপার সেটা হচ্ছে আরেকটি মামলা হয়েছিল। সেই মামলাটি করেছিলেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সেটা হচ্ছে যে লেক গার্ডেন্সের হকার্স ইউনিয়নদের হয়ে, এবং সেখানে তারা পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন এবং বিকাশবাবু সেই অর্ডারটি করিয়েছিলেন। আমি খুব প্রিন্স আনোয়ার শাহ রোড হকার্স ইউনিয়ন, বিখ্যাত মামলা, আমি নিজেও সেই মামলা দেখেছি, নিজে সেই মামলায় ছিলাম, বিকাশবাবুর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাই সেই মামলার সময় আমি দেখেছি যে সে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল প্রিন্স আনোয়ার শাহ রোড হকার্স ইউনিয়ন। কিন্তু এখন কোন রকম হকার্স ইউনিয়ন, হকার্সদের কোন রকম কোনো ওপর কোন রকম পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই, বরঞ্চ তাদের যে কোনো মূল্যে ছলে বলে কলে কৌশলে বুলডোজার চালিয়ে ফোর্সফুলি, এই যে বুলডোজারের বুল, এই দিয়ে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত অন্যায় এবং গরিব কাজ। তাদেরকে পেটে লাথি মারা, একটা গরিবের পেটে লাথি মারা,
এবং আমি এক্ষেত্রে বলবো, যদি তারা মনে করেন যে তাদের আইনি আশ্রয়ের দরকার আছে বা কোনো রকম কোনো করসপন্ডেন্সের দরকার আছে, সেক্ষেত্রে তারা আমার সঙ্গে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। সবসময় আমরা আইনি পরিষেবার জন্য দেওয়ার জন্য আমি রাজি আছি। আপনি যে বলছেন গরিব হকার্স, কিন্তু বিজেপির বিধায়করা বলছে গরিব হকার্স কোথায়, এরা তো বড় লোক, এরা তো 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে ফুটপাতে ব্যবসা করে। কি করে করে হিসাবটা একটু দিলে ভালো হয় না? তাহলে আম্বানি আদানি কি করেন? 2 লাখ 3 লাখ টাকা যদি এক একটা হকার্স উৎপাদন করতো, তাহলে কোন দিনেরা বলে বসবে টোটো চালকরা পার ডে 1 লাখ টাকা ইনকাম করে। কারণ এই সমস্ত হকার্সদের আমি আপনাদের খুব খোলাখুলি বলি, ধরুন 4টে কচুরি 20 টাকায় পাওয়া যায়। সেই কচুরিগুলি যদি দেখা যায় অফিস টাইমেই একটু ভিড় হয় এবং যখন ফিরতি পথে তখন একটু ভিড় হয়, কিন্তু মাঝামাঝি দুপুরবেলায় এই দোকানগুলো অলমোস্ট বাঁচি দাঁড়ায়। তা সুতরাং আপনাদের 1-2 লাখ টাকা মাসে ইনকাম, তারপরে দলের চাঁদা দিতে হয়, জিআরপি কে দিতে হয় এবং বিভিন্ন ইউনিয়নকে দিতে হয়। সুতরাং তাদের দিয়ে থুয়ে আমার তো মনে হয় না খুব বেশি কিছু থাকে বলে। বহু লোক তারা কোন রকমের গ্রাস আচ্ছাদন করে বলেই আমার মনে হয়। সুতরাং তাদের এইরকম অবস্থায় যেভাবে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, যেটা পুনর্বাসনের কোন রকম নামগন্ধ না রেখে, সেটা আমি মনে করি অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত অন্যায়। আর বিশেষ করে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, সুতরাং ব্যবসা করার জন্য তাদেরকে কোন রকম জায়গা অন্য জায়গায় না দিয়ে বা অন্য কোনো কাজের সুষ্ঠু ব্যবস্থা না করে তাদেরকে রাতারাতি উচ্ছেদ করলে তারা তখন রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছেন এবং তারা ভিক্ষার বাটি হাতে তারা রাস্তায় বসছে। সুতরাং সুতরাং আমি মনে করি এটা অত্যন্ত গর্হিত, ন্যাক্কারজনক এবং দৃষ্টিকটু। সুজন বাবু অত্যন্ত গুরুতরভাবে প্রহৃত হয়েছেন, ওনার সেই রক্তাক্ত ছবি দেখেছি। কিন্তু আমি মনে করি বামপন্থীরা কোনোভাবেই দমে যায় না। এই রক্তমাখা শার্ট উড়িয়েছিল একজন বামপন্থী এবং সে গুলি খেয়ে মারা গেছিল। এই যখন আপনার মানে দুনিয়া কাঁপানো 10 দিন, অর্থাৎ রাশিয়ায় যখন মুভমেন্ট হচ্ছে বা বিভিন্ন জায়গায় যখন মুভমেন্ট হচ্ছে, সুতরাং লাল পতাকা রক্ত পতাকার একটা যে অসাধারণত্ব আছে, যে চিরস্থায়ী একটা ব্যবস্থা আছে, যে সম্পর্ক আছে গরিব জনসাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষের সঙ্গে, তার বিকল্প কিছুতেই কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন তুলবো। যেখানে আপনি বলছেন যে হকার্সদের চাঁদা দিতে হয়, সেখানে জিআরপি বলুন বা ইউনিয়নকে বলুন, এই ব্যবস্থাটাই তো বিজেপি তুলে দিতে চাইছে যাতে এই তোলাবাজি বন্ধ করা যায়। 2-5 টাকার তোলাবাজি নয় সুখেন বাবু, গভীর চক্রান্ত, সুগভীর চক্রান্ত। এগুলি হয়ে যাবে ঝাঁ চকচকে এক একটি শপিং মল এবং সেখান থেকে গরিবদের কোনো স্থান থাকবে না। শুধু কিছু কতিপয় বড়লোক শ্রেণী সেখান থেকে খাবার খাবেন এবং দোকানগুলি ফুলি ফেপে উঠবে। গরিব মানুষ না খেতে পেয়ে তারা ইন্টারভিউ দিতে যাবেন, তারা স্কুল কলেজে যাবেন, তারা চাকরি করতে যাবেন, তারা ছোটখাটো ব্যবসা করতে যাবেন। তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। তার কারণ এই সব দোকানগুলি বহু টাকার বিনিময়ে, পার্টি ফান্ডে বহু অর্থের বিনিময়ে, দলের বহু অর্থের বিনিময়ে দলের মধ্যে এই সব দোকান ঘরগুলি বিকৃত হবে এবং বিক্রি হওয়ার পরে সেই দোকানগুলি ছাঁ চকচকে দোকানগুলি বড় বড় কর্পোরেট সেক্টরগুলি নিয়ন্ত্রণ করবে। এর ফলে একেবারে এটা পুরোপুরি কর্পোরেট সেক্টরের দিকে চলে যাচ্ছে এবং গরিব মানুষের এখান থেকে করে খাওয়ার মতো ব্যবস্থা আর একেবারেই থাকছে না।